কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি আজকের বাংলা বলছের আলোচনায়। বাংলা বলছের মঞ্চে আজকে যে খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজ একদিকে যেমন নয়াদিল্লির অশোকা হোটেলে যে বৈঠক ছিল ইন্ডিয়া জোটের বিজেপি বিরোধী শক্তিদের, আজকে একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকেই আজকে প্রধানত মমতা বন্দ্যোপাধ্যায় নাম প্রস্তাব করেন জোটের মুখ এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খাড়গের, এবং সেই প্রস্তাবকে সমর্থন করেছেন আপ প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। একই সঙ্গে এই ইন্ডিয়া জোটের আজকের বৈঠকেও অনেকগুলি বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে, যেমন আসন সমঝোতা নিয়ে 31শে ডিসেম্বরের মধ্যেই জোট শরিকরা সিদ্ধান্ত নিতে চান। পাশাপাশি আগামী 22শে ডিসেম্বর, যেদিন শীতকালীন অধিবেশন শেষ হচ্ছে, সেই দিনই দেশে জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করতে চাইছে জোট শরিকরা। এবং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আগামী দিনে ঠিক কিভাবে এই ইন্ডিয়া জোটের শরিকরা তাদের একের পর এক কর্মসূচি নেবেন, এজেন্ডা ঠিক হবে এবং বিকল্প সাধারণ কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে সংসদে আজকেও সাসপেনশন জারি রইল। সংসদে গত দিনে আমরা দেখেছিলাম 92 জনের সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে সেই সংখ্যায় আমরা দেখেছি আজকে 49 জন আরও সেই তালিকায় যুক্ত হয়ে সাসপেন্ডেড সাংসদের সংখ্যা দাঁড়িয়েছে 141-এ, যেখানে গণতন্ত্র সাসপেন্ড হয়েছে বলে অভিহিত করছেন বিরোধীরা। আজকে তার প্রেক্ষিতে সংসদের চত্বরেই আজকে বিরোধী সাংসদদের পক্ষ থেকে তীব্র বিক্ষোভ দেখানো হয়, যে বিক্ষোভে সমস্ত রাজনৈতিক দলের, বিজেপি বিরোধী শক্তির যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা প্রত্যেক সাংসদরাই সেখানে উপস্থিত থেকে বিক্ষোভ দেখিয়েছেন। এবং ফলে একদিকে ইন্ডিয়া জোটের এই বৈঠক এবং অন্যদিকে সাংসদদের বিক্ষোভ, সাসপেনশন অব্যাহত থাকা, এই প্রত্যেকটি বিষয়ে উঠে আসবে আমাদের আজকের বাংলা বলছের আলোচনার মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র আলী হোসেন, রয়েছেন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল, রয়েছেন আমাদের সঙ্গে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য এবং রয়েছেন সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আমরা আজকে শুনবো মল্লিকার্জুন খাড়গে, যার নাম আজকে প্রস্তাব করা হয়েছে এই ইন্ডিয়া জোটের যে বৈঠকে, সেই বৈঠকে প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জোটের মুখ এবং প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে, যাকে সমর্থন করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সেই মল্লিকার্জুন খাড়গে তিনি তার এই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া বিষয়ে তার কি প্রতিক্রিয়া আমরা প্রথমে শোনাবো দর্শকদের। हमने पहले सभी लोग जीत के आना है, जीत के लिए क्या करना उसके बारे में हम सोचे। कौन प्राइम मिनिस्टर बनना ये बाद में की बात है। एमपीज अगर नहीं है तो प्राइम मिनिस्टर की बात करके क्या फायदा है। तो इसीलिए हम पहले अपनी संख्या बढ़ाने के लिए एक होकर सभी लोग लड़के हम मेजॉरिटी लाने की कोशिश करेंगे। और बीजेपी आज जो, और मोदी जी बहुत इतना 2-3 इलेक्शन होने के बाद उनको तो इतना घमंड आया है कि अब देश में मेरे सिवाय कोई नहीं बचेगा, या दुनिया में भी मैं एक ही लीडर हूँ प्रचार करते हैं। तो हम पहले जीतने की कोशिश करेंगे और एक होकर जीतेंगे। মল্লিকার্জুন খাড়গে বলছেন যে আগে লড়াইটা জিততে হবে, লড়াই জেতার পর কে প্রধানমন্ত্রী হবেন সেই বিষয়টি পরে তা নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু আগে লড়াইটা জিততে হবে। অর্থাৎ একজন প্রবীণ নেতা, সবাইকে নিয়ে চলার মতো একজন নেতার যে কথা বলা উচিত ঠিক সে কথাই বলেছেন তিনি। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ বলছেন যে এই যে নামটা প্রস্তাব করা হয়েছে এটা একটা মাস্টার স্ট্রোক ফ্রম মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ একদিকে এই মল্লিকার্জুন খাড়গে দীর্ঘদিন ধরে যিনি কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তার সংশ্লিষ্ট রাজ্য কর্ণাটক থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং তার সঙ্গে সঙ্গে তিনি যখন কংগ্রেসের সরকার ছিল সেই সময়ও কেন্দ্রীয় মন্ত্রকের গুরুত্বপূর্ণ দায়িত্বভার সামলেছেন। তিনি একজন দলিত নেতা,
তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। ফলে এই এতগুলো ফ্যাক্টরের একজন যদি কেউ হয়ে থাকেন তাহলে মল্লিকার্জুন খাড়গে সেই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ নাম। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবকে খুব স্বাভাবিকভাবেই খুব মাস্টার স্ট্রোকও বলা হচ্ছে, কারণ এই দলিত মুখ এবং দুর্নীতি না থাকা দিয়ে বিজেপিকেও চাপে রাখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবকে প্রস্তাবকে কিভাবে দেখছে প্রদেশ কংগ্রেস? প্রস্তাব নিশ্চিতভাবে দিয়েছেন উনি, একজন সিনিয়র পলিটিশিয়ান, রাজ্যের মুখ্যমন্ত্রী, দীর্ঘদিন কংগ্রেস করেছেন। সেই সময় মল্লিকার্জুন খাড়গের সাথেও তার পরিচয় ছিল, এবং সেই মল্লিকার্জুন খাড়গে যখন মন্ত্রিত্বে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ছিলেন। আমি সেটার মধ্যে যাচ্ছি না। প্রাইম অবজেক্টটা হলো আমাদের ইন্ডিয়া জোটে নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরানো, মূল প্রাইম অবজেক্ট। এখন সত্যি সত্যি তো এর 2004-এ যখন এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল, অটল বিহারী বাজপেয়ীর পরে কে কংগ্রেসের মুখ নেই, তবুও তো মমতা ব্যানার্জি একটা মুখ দেখালো যে ভারতবর্ষে একটা কংগ্রেসের মুখ আছে প্রধানমন্ত্রী হওয়ার। সেই সময় তো বলা হয়েছিল কংগ্রেসের কেউ নেই। তারপরে যাই হোক, ইউপিএতে মনমোহন সিং এলেন, সেটাও ঘোষণা হয়নি আগে থেকে। পরে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করা হয় সিটারবস্তির মিটিংয়ে, এবং অন্যান্য জোট শরিকদের। কিন্তু আপনাদের এই যে গান্ধী পরিবারের নিয়ে বারংবার বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, সেখানে গান্ধী পরিবারের বাইরের একজনকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ করলেন, সেটা কি কংগ্রেসের সর্বব্যাপী দেশজোড়া নেতৃত্ব মেনে নেবে? কেন মানবে না? আর প্রথম কথা হলো, বিজেপি তো আমাদের জোট শরিক নয় যে বিজেপি আমাদের দলের ব্যাপারে কোনো নাক গলাবে। না না, বিজেপি না, আমি বলছি আপনাদের যারা কংগ্রেসের G23 বলুন বা অন্য বলুন, তারা সবাই কি মেনে নেবে? যারা রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী পরিবারের কি মানে সচরাচর? অঙ্কুর, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, আপনাকে শুধু মনে করাই, নরসিমা রাও হয়েছিলেন, তিনি গান্ধী পরিবারের ছিলেন না। মনমোহন সিংও গান্ধী পরিবারের ছিলেন না, গান্ধী পরিবারের বাইরে হয়েছে। গুজরানন্দা থেকে আরম্ভ করে লাল বাহাদুর শাস্ত্রী, এরা সবাই গান্ধী পরিবারের বাইরেই ছিলেন। কিন্তু ঘটনা যেটা, এই যে ন্যারেটিভ তৈরি করা গান্ধী পরিবার অ্যাকচুয়ালি বলুন তো, একটা সত্যি কথা আজকে স্বীকার করতে হবে দর্শকদের সামনে। সেটা হলো, যখন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন, যে লাখো লাখো মানুষ রাহুল গান্ধীর সাথে হেঁটেছে, সেকেন্ড লিডার আপনি বলুন আমাদের কংগ্রেসের মধ্যেই, যে হাঁটলে পরে অর্গানাইজড হয়ে যদি নিয়ে যাওয়া যায় আলাদা কথা, স্বতঃস্ফূর্তভাবে লোক জয়েন করছে রাহুল গান্ধী ভারত জোড়োতে, এই স্বতঃস্ফূর্ততা নিয়ে অন্য কোনো লিডারের সাথে কি জয়েন করবে? গান্ধী পরিবারের প্রতি আসলে বিজেপির একটা ভয় আছে। এরা দেখেছে যে পরিবারের দুজন লোক মারা গিয়েছেন রাষ্ট্রের কারণে, রাষ্ট্রে নেতৃত্ব দিতে গিয়ে। ফলে কি হয়েছে, ওদের একটা ভয় আছে, গান্ধী পরিবার ক্যারিসমেটিক পরিবার, সুতরাং এরা যদি সামনে থাকে তাহলে আমাদের লড়াইটা কঠিন হয়ে যায়। যার জন্য মল্লিকার্জুন খাড়গে হয় কি লাভ হলো সেক্ষেত্রে? মল্লিকার্জুন হয়ে গেছে কি জোটের মুখ হিসেবে হলে পরে মমতা ব্যানার্জি বলেছেন, আর সবাই যারা জোট শরিক আছে তারা যদি মেনে নেয়, তাহলে আমার এখানে বা কংগ্রেসও যদি মেনে নেয়, দলের হাইকমান্ড যদি সি মেম্বার এবং যারা দলীয় অন্যান্য জোট সঙ্গীরা আছে তারা যদি সবাই মেনে নেয়, তাহলে আমাদের অসুবিধা কি আছে? বেশ, আমরা এই আলোচনায় থাকবো, বাকিদের বক্তব্য শোনাবো। একটা ছোট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রর কাছে। আমরা জানি প্রদেশ এই 3টে রাজ্যের মধ্যে আমরা দেখতে পেলাম কংগ্রেসের যে পরিস্থিতি, 5 রাজ্যের মধ্যে একমাত্র তেলেঙ্গানায় কংগ্রেসের ভালো রেজাল্ট, বাকি তো খুব একটা ভালো রেজাল্ট নয়। হিন্দি বলয়ে কংগ্রেসের রেজাল্টটা খারাপ। সেখানেই মনে হয়েছিল যে কংগ্রেসের বার্গেনিং পাওয়ার নেই। তারপরেও কংগ্রেসের মুখকে সামনে নিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব কি রাজ্যে যাতে কংগ্রেস আসন সমঝোতায় বার্গেনিং এর জায়গাটায় না থাকে? না, এটা এরকমভাবে দেখলে হবে না। আগে বুঝতে হবে যে আমাদের প্রথম লক্ষ্য কি। প্রথম এবং প্রধান লক্ষ্য হলো যে ভারতীয় জনতা পার্টিকে কেন্দ্র থেকে সরানো। সেখানে যদি মনে হয় যে কংগ্রেস বৃহত্তর দল হিসাবে এগিয়ে আসতে পারে এবং আমাদের দল স্যাক্রিফাইস করতে যদি রাজি হয়, আমাদের দেখুন, আমাদের দলীয়ভাবে আমরা বা আমি ধরুন তৃণমূল সমর্থক হিসাবে, তৃণমূলের কর্মী হিসাবে আমার আবেগ চাইতেই পারে যে প্রধানমন্ত্রীর মুখ হোক একজন বাঙালি প্রধানমন্ত্রী এবং মমতা ব্যানার্জি, সেটা আমাদের আবেগ থাকতে পারে। কিন্তু নেত্রী যেখানে চাইছেন যে দলের আবেগ বা দলের চাওয়া পাওয়াটাকে সরিয়ে রেখে আগে যদি আমাদের একটা মুখ হয় এবং বিজেপিকে যদি সরানোর প্রথম এবং প্রধান প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে তো আমাদের আমাদের এখানে তো নেত্রী বলে দিয়েছে একটা মুখের কথা, সেখানে আমরা সবাই সেটাকে মেনে নেব। দেখুন, একটা জিনিস বুঝতে হবে যে যে কোনো লড়াইয়ের ক্ষেত্রে একটা নেতার মুখ বা একটা ছবি থাকা ভালো হয়। আমরা যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে এগোই লড়াই করছি, সেখানে ভারতীয় জনতা পার্টি যদি নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে লড়াই করে, তাহলে আমাদেরও
আমরা অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে সরাতে চাইছি, কিন্তু তার সাথে সাথে যদি আমাদের একটা মুখ ঠিক হয় ইন্ডিয়া জোটের, সেটা অসুবিধা কোথায়? সেখানে আমাদের নেত্রী যদি কোনো মুখের প্রস্তাব দিয়ে থাকে, তাহলে সব দল ইন্ডিয়া জোটে সবাই যেটা চাইবে সেটাকেই মেনে নিতে হবে। কিন্তু একটা জিনিস অঙ্কুরদা মাথায় রাখতে হবে যে এইখানে কিন্তু সবার ভূমিকা গুরুত্বপূর্ণ। তুমি যেটা বললে যে 3 রাজ্যে কংগ্রেস খারাপ ফল করেছে ভাই, সেইখানে সবাইকে কিন্তু দেখুন, যে যেখানে শক্তিশালী, আমরা বারবার একটা জিনিস হাইলাইট করছি, আমরা কার সাথে জোট করছি বা না করছি স্টেট লেভেলে, তার চেয়েও বড় কথা যে আমরা বিজেপিকে হারাতে পারছি কিনা। যেটা মল্লিকার্জুন খাড়গে জি বলেছেন যে সিট বেশি না পেলে আমরা যদি জেতার জায়গায় না যাই, তাহলে প্রধানমন্ত্রী কি করে হবে? এই কথাটাকে তো সমর্থন করতে হবে সবাইকেই। তাহলে আগে প্রধানমন্ত্রী হতে গেলে তো আগে আমাদের জিততে হবে, বিজেপিকে হারাতে হবে। তো বিজেপিকে হারাতে গেলে এইখানে পশ্চিমবঙ্গ থেকে 42টা আসনে 42টার একটাও যদি, এই যে 18টা এমপি বিজেপি পেয়ে রয়েছে, সেই 18 যদি একজন এমপিও না থাকে, সেই দায়িত্বটা তো এই জোটের প্রধান মুখ হিসাবে, ইন্ডিয়া জোটের প্রধান মুখ হিসাবে তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। আমরা সেই দায়িত্ব নেব, আমরা তো বলছি আমরা নেব। আসবো বামেদের কাছে, কিভাবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব এবং মল্লিকার্জুন খাড়গের নামটা মুখ হিসাবে আসা? আগামী দিনে কি এতে সুবিধা হবে ইন্ডিয়া জোটের? না, সুবিধা মানে আমি সকালবেলা একটা চ্যানেলে ছিলাম, সেখানে এই কথাগুলো বলেছিলাম যে আজকে ইন্ডিয়া জোটের বৈঠক স্বাভাবিকভাবেই একটা মুখ সামনে এনে আমাদেরকে লড়তে হবে। প্রথম ক্রাইটেরিয়াটা যেটা, সেটা হচ্ছে একটাই ক্রাইটেরিয়া আমাদের সামনে, সেটা হচ্ছে অ্যাট এনি কস্ট একটা ফ্যাসিস্ট দল যারা দেশ চালাচ্ছে সেই বিজেপিকে উৎখাত করতে হবে। এই বিজেপিকে, ধর্মান্ধ বিজেপিকে উৎখাত করার জন্যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়েছে এবং তারা 2024 সালে একটা কমন মিনিমাম প্রোগ্রামেরকে সামনে রেখে তারা দে উইল ফাইট। এবং আমার ধারণা, স্থির বিশ্বাস যে এই লড়াইয়ে বিজেপি পর্যদস্ত হবে, কারণ গোটা দেশ জুড়ে যে বুভুক্ষার জ্বালা এবং বেকারির জ্বালা এবং যেভাবে শোষণ এবং নিপীড়ন, সেখানে মল্লিকার্জুন খাড়গে মুখ হিসেবে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? মল্লিকার্জুন খাড়গে গুরুত্বপূর্ণ তো বটেই মুখ। প্রথম কথা হচ্ছে খাড়গে একটা দলিত নেতা, দ্বিতীয় বিষয় হচ্ছে তার কোনো ধরনের কোনো এই দুর্নীতি বলুন, কারাপশন বলুন, এরকম ধরনের কোনো বিষয় তার নামে ক্ষেত্রে বলা যায় না। তৃতীয় কথা হচ্ছে তিনি একদম ডাউন টু পিপলের লিডার, মানে তো একেবারে গ্রাসরুটে রাজনীতি করে উঠে এসছেন। স্বাভাবিকভাবেই সমস্ত রাজনৈতিক দল একত্রিতভাবে যদি এই নাম সিদ্ধান্ত হয়ে থাকে এবং সিদ্ধান্ত হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেটা তো মেনে নিয়ে এবং সেটা একটা দারুণ দিক নির্ণীত হচ্ছে বলে আমি মনে করি। আমি আসবো বিজেপি মুখপাত্র আলী হোসেনের কাছে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে যে মুখের নামটা, মানে যার নাম প্রস্তাব করা হলো, সেটা কতটা চাপে রাখবে আপনাদের? ভারতীয় জনতা পার্টি মনে করে ইন্ডি জোট যেটা ওরা তৈরি করেছেন, আর সেখানে মল্লিকার্জুন খাড়গেকে মুখ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন। ওনারা এটা দিতে পারে এরকম প্রস্তাব। আমরা চাই যে বিজেপির এগেনস্টে একটা শক্তিশালী একটা লড়াই হোক, কিন্তু লড়াইটা কি করে হবে? কোথায় লড়াই? এই তো 5 রাজ্যের ইলেকশনে দেখলাম উড়ে গেল, কিছুই নেই, বিজেপি শেষ হয়ে যাবে। কোথায় বিজেপি শেষ হলো? উল্টো 3টে রাজ্য পেয়ে গেল। এবং শুধু তাই নয়, যে এই আসন্ন লোকসভা নির্বাচনেও আমরা যদি দেখি, তাহলে এই যে ইন্ডি জোট যেটা হয়েছে, এই জোটে এরা ধূলিসাৎ হয়ে যাবে, কোনো রাজ্যেই এরা দাঁড়াতে পারবে না। 1। 2 নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে মমতার প্রস্তাব কংগ্রেস কি মেনে নেবে? কংগ্রেসই বলুক, কংগ্রেস মেনে দেবে কি নেবে? আপনি মানার কে? সেটাই বলছি, প্রস্তাব মমতা করেছে বটে, কিন্তু মমতার বিগত দিনের যতগুলো অভিজ্ঞতা আমরা দেখছি, তাতে দেখছি যে এটা মোটের উপর মল্লিকার্জুন খাড়গেরই ক্ষতি হবে। কারণ মমতা যে নাম প্রস্তাব করেছে, তাতে মল্লিকার্জুন খাড়গেরই ক্ষতি হবে। একটা প্রবাদ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, এর আগে আলোচিত হয়েছিল, যে যার মাথায় দিদির হাত তিনি খাচ্ছেন জেলের ভাত, এই যে একটা শব্দ, সেটাই তো আবার এই খাড়গায় খাড়গের নামে প্রস্তাবটা দিয়েছে। আজকে খাড়গের এই অবস্থা, জানি না কি হচ্ছে। খাড়গে তো ভালো মুখ বলা হচ্ছে, কিন্তু আসলে কোন জায়গায় অবস্থান করছে, নেতৃত্ব আগে তৈরি হোক, ঘোষণা আগে হোক আনুষ্ঠানিকভাবে, তারপরে দেখবো খাড়গে কতটা। বললেন মমতা ব্যানার্জি যার মাথার উপর হাত রেখে সে জেলে যায়। এখানে আবার একটা উল্টো,
মোদিজি যার মাথায় হাত রাখেন যে কোনো চোর বা দুর্নীতিগ্রস্তকে, তিনি জেলের বাইরে থাকেন। মোটামুটি ব্যাপারটা ওই রকমই আর কি। যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই সম্পর্কে এই কথাটা বলেন যে মানে অশুভ কথা আর কি, মমতা খুব খারাপ মানুষ, সেই কারণে মমতার সাথে থাকলে পরে তাকে জেলে থাকতে দুর্নীতির দেয়, তাহলে এরকম মতো হতে পারে কালকে যারা মমতা ব্যানার্জির সাথে দল করছে, দুর্নীতি করছে, তারা যদি বিজেপিতে যায় তাহলে কি বিজেপি নেবে না শুভেন্দুর মতন? দেখা যাক, আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে নয়াদিল্লিতে রয়েছেন আমার সহকর্মী সুচন্দ্রিমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদক জয়ন্ত ঘোষাল। আর সরাসরি চলে যাব সুচন্দ্রিমার কাছে। সুচন্দ্রিমা, আজকে ইন্ডিয়া জোটের বৈঠক, মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব, সার্বিকভাবে এই আজকে জোটের বৈঠকে যে যে সিদ্ধান্তগুলো হয়েছে তার রাজনৈতিক তাৎপর্য জানতে চাইব জয়ন্তদার কাছ থেকে, কি বলছেন উনি? একদমই অঙ্কুর, আজকে এই যে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক জানিয়ে রাজধানীর হট টপিক, অন্যতম হট টপিক, কারণ পার্লামেন্টে একযোগে যেরকম ভাবে বিরোধী সাংসদদেরই শুধু সাসপেন্ড করা হচ্ছে, অন্তত যাদেরকে সাসপেন্ড করা হয়ে গেছে বাদবাকি বোধহয় শুধু ওয়াইএসআর কংগ্রেস আর বিজু জনতা দলের সাংসদরাই বাকি ছিলেন, যেহেতু তাদের বিরোধিতার সুর কখনো মোদী সরকারের বিরুদ্ধে খুব একটা শোনা যায়নি, অন্তত এই শীতকালীন অধিবেশনে কোনো বিষয় তো নয়, তাই তাদের উপস্থিতি বলে দিচ্ছে যে যারা বিরুদ্ধ স্বর তুলছেন তাদের জায়গা সংসদের বাইরে, আর যারা বিরুদ্ধ স্বর তুলছেন না, সরকারের সঙ্গে হ্যাঁ হ্যাঁ করছেন, তারা ভেতরে বসতে পারেন। এটা সেই অবস্থায় দেখিয়ে দিয়েছে সংসদীয় গণতন্ত্রে যে গণতন্ত্র কতটা অবশিষ্ট রয়েছে, আর গণতন্ত্রের অন্যতম পীঠস্থান সংসদের মধ্যে যখন এই চিত্র উঠে আসছে। আর দিল্লিতে আজকে সেই দিনেই যখন ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হচ্ছে, আমি জয়ন্ত ঘোষাল আমাদের মুখ্য উপদেষ্টা সম্পাদকের বাড়িতে বসে রয়েছি, তার সঙ্গে আলোচনায় আমি শুরুতেই তাই এই প্রসঙ্গই তুলব। মল্লিকার্জুন খাড়গে শুধুমাত্র তিনি আজকে সাংবাদিক বৈঠকে কথা বললেন, সাংবাদিকদের একটা দুটো প্রশ্নের উত্তর নিলেন, কিন্তু এই যে 3 ঘন্টারও কিছু সময় বেশি যে বৈঠকটা আজকে হলো, চতুর্থ ইন্ডিয়া জোটের বৈঠক, তার নির্যাস আশা করা হচ্ছিল আসন সমঝোতা নিয়ে একটা ফয়সালা সাংবাদিকদের জানানো হবে, আর কোথাও মনে হচ্ছিল যে কমন মিনিমাম প্রোগ্রাম সেটা যদি স্থির করা হয়ে থাকে এই বৈঠক থেকে সেটা উঠে আসবে। কিন্তু যেটা হেডলাইন্স পার্ট এই বৈঠকের পর হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় খাড়গেজির নাম প্রধানমন্ত্রীর মুখ হিসাবে স্থির করেছেন, তাই আমরাও সাংবাদিকরা সেদিকটাতেই বেশি আগ্রহ প্রকাশ করতেই ব্যস্ত হয়ে পড়লাম। এটা কেন উনি করলেন এবং অরবিন্দ কেজরিওয়ালই শুধু সমর্থন করলেন, বাকিরা কেন করলেন না? তাহলে কি বৈঠকের এই 3.5 ঘন্টার আলোচনাটা কোথাও শুধুমাত্র এই পয়েন্টটাতে, এই প্রশ্নটাতে এসে থেমে গেল? আমার মনে হয় যে আজকে মানে বৈঠকের যে মধ্যমণি সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিরিয়াস। বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা পশ্চিমবঙ্গে তিনি যেভাবে সফলতার সঙ্গে লড়ছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে সেই বিজেপি বিরোধিতায় কিন্তু কোনো খামতি নেই। কালকেও যখন মিডিয়া ইন্টারাকশন হলো এবং আমার সঙ্গে কথা হলো, উনি কিন্তু বারবার একটা কথা বলছিলেন যে সময় খুব কম, এখনো যদি আসন সমঝোতা প্রচারের, এমনকি উনি বলছিলেন যে যেখানে আমাদের আসন নেই সেখানেও প্রচারের জন্য যেতে পারি, সরি এমন নয় যে আমার প্রার্থীর জন্যই প্রচার করতে হবে, আমরা সমবেতভাবে ইন্ডিয়ার প্রজেকশন দিতে পারি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, এবং কাউকে তো একটা বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে, এটা কালকে উনি বলেছেন। আজকে উনি ঘন্টাটা বাঁধলেন, এবং খাড়গের নাম নিয়ে যেটা লোকে বলছে, উনি কিন্তু এখানে এক ডিলে অনেকগুলো পাখি মেরেছেন। তার কারণ হচ্ছে যে দলিত প্রার্থী, এই যে বিজেপির অধুনা যে দলিত রাজনীতিটা, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যে তিনি দলিত প্রার্থীর পক্ষে, এবং কংগ্রেসের মধ্যেও কিন্তু খাড়গের নাম নিয়ে আলোচনা হচ্ছে আসলে। কেননা রাহুল গান্ধীও নিজে অধ্যক্ষ হননি, এবং রাহুল গান্ধীর বিরুদ্ধেই, গান্ধী পরিবারের বিরুদ্ধে সব থেকে বেশি মোদির আক্রমণ। তাহলে আজকে যদি আক্রমণের লক্ষ্যটায়, নিশানায় যদি রাহুল না থাকে ট্যাকটিক্যালি, তাহলে পুরো এই যে ভোটের পর্বটাতে যদি খাড়গে বনাম মোদি হয়, তাহলে গোটা চালচিত্রটাই বদলে যায়। এখন নীতিশ কুমারকে প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নীতিশ কুমারকে যখন কনভেনার কথা হয়েছিল তখন উনি বিরোধিতা করেছেন।
সুতরাং সেক্ষেত্রে নীতিশ কুমার বা লালুর থেকে খাড়গের নামটা বলায় কংগ্রেসের নেতৃত্বে মমতার আস্থা নেই, এই যে প্রচারটা, কেননা কালও কিন্তু কংগ্রেসের মুখপাত্ররা পশ্চিমবঙ্গে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে মানতে পারে না। হ্যাঁ, বিজেপির কেন কুণাল ঘোষ মমতাকে প্রধানমন্ত্রীর জন্য বলেছেন? কুণাল ঘোষ একজন মুখপাত্র, তিনি বলেছেন এটা আজকে কংগ্রেসের নেতারা আর বলতে পারছে না, কেননা মমতাই তো খাড়গের নাম বলেছেন। কুণাল ঘোষ তিনি একজন সমর্থক, সে তো স্ট্যালিনের সমর্থক মুখপাত্র, স্ট্যালিনকে প্রধানমন্ত্রী চেয়ে বিবৃতি দিয়েছিল। কেজরিওয়ালের সমর্থক মুখপাত্র, কেজরিওয়ালকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিল। সেটা তো কোনো অন্যায় নেই। একটা আঞ্চলিক দলের কোনো নেতা বা নেত্রীকে তারা মসিহা বলে মনে করে, প্রধানমন্ত্রী তো চাইতেই পারে, কিন্তু যখন সব মিলিয়ে বৈঠকটা হচ্ছে সেখানে নেত্রী নিজেই কিন্তু, মমতা কিন্তু নিজের নামটা প্রথমে বলে দিল যে তাহলে আমি প্রধানমন্ত্রী রেসে নেই। তাহলে এবারে কংগ্রেসের কাঁধে বন্দুক যে তুমি আমার সাথে আসন সমঝোতা করবে কি করবে না, ডেড লাইন দিয়ে দিয়েছে, এর মধ্যে করতে হবে, না হলে 1:1টা প্রথম থেকে মমতা বলেছে, এতদিন হয়নি, এইবারে হচ্ছে। এটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা বা অন্যতম একটা তৃণমূল কংগ্রেসের হাম্বলনেস সেটা হিসেবে দেখা উচিত, নাকি কংগ্রেসের অন্যতম বিরোধী আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে সমর্থন করছে যেখানে বাকিরা কেউ করছে না? এবং আজকে এই বৈঠকের আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ব্যক্তিগতভাবে তিনি দেখা করেছিলেন, তাই কোথাও কি ইঙ্গিতটা স্পষ্ট নয়? হ্যাঁ, এখানে একটা যৌথ রণকৌশল আছে। কেননা এইবারে আসন সমঝোতায় আমরা তো পশ্চিমবঙ্গ নিয়ে বেশি আলোচনা করছি যে কটা আসন মমতা দেবে কংগ্রেসকে, এবং প্যাচে ফেলে দিয়েছে বামেদেরও। কেননা উনি মমতা বলছেন আমার কোনো অসুবিধে নেই, বাম এবং কংগ্রেসের মধ্যে যদি জোর থাকে থাকবে, আমি তো কংগ্রেসকে আসন ছেড়ে দিলাম। কিন্তু কংগ্রেসকে দুটো থেকে দুটোর বেশি, কালকে তো বলেছে যে জেতা এমপি দুজন আছে, এবং আসনের যদি গড় দেখা হয় কংগ্রেস কত ভোট পেয়েছিল বিধানসভায়, লোকসভায়, 3টের বেশি আসন মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন না। আর একটা আসন হতে পারে, কেননা অনেকে বলছে জঙ্গিপুরটা যেহেতু প্রণববাবুর সাথে নাম স্মৃতি বিজড়িত, আমি জানি না, সেগুলো আমার কাছে কোনো খবর নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2+1 অবধি যেতে পারেন, তার চেয়ে বেশি না। সেটাতে কি অধীর চৌধুরীরা রাজি হবেন? এবং এই যে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং রাজ্য নেতাদের কালকে খাড়গে বৈঠকে ডেকেছেন ওদের বক্তব্য শোনার জন্য, এই যে এটাও একটা ডিলে ট্যাকটিক্স। আজকে কিন্তু রাহুল গান্ধী বলে দিতে পারতেন, কেননা অধীরের কথায় রাহুল চলেন না, রাহুলের কথাই তো অধীরকে চলতে হয়, এটাই স্বাভাবিক, হাইকমান্ড নামক বস্তুটা তাই সবাই আমরা জানি। কিন্তু এটা একটা প্রসেস অফ ডেমোক্রেসি। কংগ্রেস বাদে সব আঞ্চলিক দল, সেটা সমাজবাদী পার্টি অখিলেশ যাদবও তিনি ক্যামেরার সামনে বলেছেন, মনোজ ঝা পর্যন্ত বলেছেন, এমনকি আমরা তৃণমূল সূত্রে যেটা খবর পাচ্ছি যে একটা 20 দিন তৃণমূল কংগ্রেস তো বলেছে 31শে ডিসেম্বরের মধ্যে। তাহলে এই যে সময়সীমাটা বেঁধে দেওয়া, এই চাপটা কাকে সৃষ্টি করা? কংগ্রেসের দিকে নিশ্চয়ই। কংগ্রেসকে এই জন্য মমতা এবং কেজরিওয়াল চাপটা দিতে চাইছেন, কারণ এর আগে যতবার বৈঠক হয়েছে সেখানে হয় কখনো আদানি নিয়ে রাহুল প্রেস কনফারেন্স করেছেন, কখনো অতীতে বিভিন্ন এতে, এমনকি একটা কমিটি বানানো হলো, যে কমিটিটার এখন কি স্টেটাস কেউ জানে না, একটাও বৈঠক হয়নি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও বলেছিলেন যে এই কমিটিটা না করে প্রধান কাজ এখন হওয়া উচিত যে একটা ছোট গোষ্ঠী করে আসন সমঝোতার। তো আসন সমঝোতায় পশ্চিমবঙ্গে কি হবে, সে তো কেজরিওয়ালের সাথে তো দিল্লিতেও কংগ্রেসকে আসন সমঝোতা করতে হবে। 7টা লোকসভা আসনে কংগ্রেসকে কেজরিওয়াল কটা দেবে? দুটো, ওখানেও দুটোর বেশি দিতে চায় না। সেখানে কংগ্রেস কি কেজরিওয়াল বিরোধিতা ছাড়তে পারবে? আমাদের ওখানে যেরকম মমতা বিরোধিতার তাস, তাহলে জয়ন্তদা এই শুধুমাত্র দিল্লি প্রশ্নে আপনি বললেন যে বিরোধিতার স্বর, কিন্তু যদি আমরা গোটা দেশে, যেমন মল্লিকার্জুন খাড়গে বললেন দেশভর 8 থেকে 10টা এরকম জনসভা হবে, সেখানে এক মঞ্চে এই নেতৃত্ব কি বক্তব্য রাখবে? যদি বিজেপি হিন্দুত্বের প্রচারে এগিয়ে থাকে, কংগ্রেস যে সফট হিন্দুত্ব নিয়ে এই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে কতটা ফেল করলো তারা নিজেরাই এখন উপলব্ধি করতে পারছেন, তাই তাদের থিঙ্ক ট্যাঙ্ক আর নিশ্চয়ই সেই হিন্দুত্বের প্রচারে যাবে না। তাহলে কি তারা একটা হিন্দুত্ব বনাম কোথাও এই জাত গণনা নিয়ে, জাতের রাজনীতি, সেটাই কি আমরা 24-এ দেখতে চলেছি? জাত গণনার রাজনীতিটা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বারংবার প্রশ্ন করা হয়েছিল, উনি কিন্তু উত্তর দেননি। তার কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে জাতের ব্যাপারটা একদম আলাদা, ওখানে তো আমাদের আবার জাত ভিত্তিক ভোট রাজনীতি হয় না। মতুয়ার একটা ভোট ব্যাংক হয়েছে, এছাড়া ওবিসি ভোট ব্যাংকটাও মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের যে ভোট ব্যাংক তার সাথে যুক্ত করে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেশি করে জাতপাতের রাজনীতিতে যেতে চান না। যেটা তুমি বললে ওটা নিয়ে আমারও একটা সংশয় আছে যে হিন্দুত্বের রাজনীতিটা, যেটা বিজেপি যেমন গীতা পাঠ করছে পশ্চিমবঙ্গে,
এগুলো কাউন্টার করার জন্য হিন্দুত্ববাদী লাইন কি কংগ্রেস নেবে এবং সেটা মমতা সমর্থন করবে, নাকি ধর্মনিরপেক্ষ পথে হেঁটে হিন্দুত্ববাদী যে লাইনটা, কেননা কমলনাথ প্রচন্ড হিন্দুত্ববাদী লাইন নিয়েছিল এবং সে কখনো হনুমান মন্দিরে, কখনো রাম মন্দিরে, কখনো মানে, এবং সেটা কিন্তু রাহুল গান্ধীর সবচেয়ে পছন্দ ছিল তা নয়, কিন্তু কমলনাথকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল। এখন সেই রাজনীতিটা অনেকে বলছেন যে ভুল, কেননা বিজেপি যেটা করছে তুমি সেই একই জিনিস করে ভোট বাক্সে সেটার প্রমাণ পাওয়া সেটা অক্ষম বিজেপি হয়ে লাভ নেই। তুমি তোমার যে কার্ড নেহরুর সময় থেকে যেটা হয়ে এসছে তুমি সেই পথেই হাঁটো। কিন্তু আমি জানি না যে এবারের ভোটেও মানে রাহুল গান্ধীকে পইতে পড়া, গঙ্গা স্নান করা, এই যে রাজনীতিটা, এই রাজনীতিটা এখন আবার পিছু হটলে এবং কমপ্লিটলি একটা অহিন্দু ধর্মনিরপেক্ষ, তাতেও আবার গোলমাল আছে। সুতরাং তুমি যেটা বলছো না, আমার তোমার কথা শুনে এবং পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে আজকের যে বৈঠক তারপরেও কিন্তু এখনো অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন আছে, সময় খুব কম, বরং সাসপেনশনটা হওয়ায় হঠাৎ একটা ঐক্য, বিরোধী ঐক্য যেটা মানে হওয়ার কথা ছিল না পেয়ে গেছে। একদমই একদমই। আমি আবারও এই আলোচনার পরে আমি ফিরিয়ে দিচ্ছি আবারও স্টুডিওতে। আজকে যে বিষয় নিয়ে বাংলা বলছেতে আলোচনা চলছে এই মুহূর্তে, আমি আমার সঙ্গে জয়ন্ত ঘোষালের আলোচনা হলো এবং অবশ্যই ভাবে একটা গুরুত্বপূর্ণ দিক, শুধুমাত্র আজকের দিনটা নয়, কারণ আগামীকালও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাপ্য টাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সকালে দেখা করতে যাচ্ছেন, তাই রাজধানী তো সরগরমই এখন ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকের বিষয় নিয়ে, এবং অবশ্যই ভাবে এর পরবর্তী যে সিদ্ধান্ত তারা নিয়েছেন তা কতটা অ্যাকশনে বাস্তবায়িত তারা করতে পারেন সেটা দেখার জন্য। ধন্যবাদ সুচন্দ্রিমা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী সুচন্দ্রিমা। আমরা নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। যে বিষয়টি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করে যে আলোড়নটা ফেলে দিয়েছেন, তারপরেই কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নয়াদিল্লিতে তলব করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে। আমি আসবো সুভাষিস ভট্টাচার্যর কাছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই সাংবাদিক সম্মেলনে যখন তিনি বলেছিলেন যে সকলের সঙ্গে নির্বাচন সংক্রান্ত আসন সমঝোতা নিয়ে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেস ওপেন রয়েছে, কিন্তু একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছিলেন কংগ্রেস তো পশ্চিমবঙ্গে মাত্র 2টি আসন রয়েছে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জোটের ক্ষেত্রে উদারতা দেখাচ্ছেন মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করে, ঠিক একই রকমভাবে 2টি আসন নিয়েই কি তার মানে আপনারা এই রাজ্যে লড়াই করবেন? না, আমরা তো এখানে শেষ কথা বলা না, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি বলতে পারবেন, আমি এখান থেকে বলতে পারবো না। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, আমরা বামেদের সাথে থাকবো না তৃণমূলের সাথে থাকবো, বা 3 জন একসাথে থাকবো, সিট শেয়ারিং করব, এখন এইটা তো মানে ইনকনক্লুসিভ, এখনও এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু ব্যাপার নেবে ওরা, যারা নেতৃত্ব আছে, উপরের নেতৃত্ব তারা নেবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যদি একসাথে লড়ে, সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লেকশন অফ দি মানে গেম উইল বি ডিফারেন্ট। কারণ হলো মুসলিম ভোট, মাইনরিটি যে ভোটটা আছে, যে ভোটটা বেশ কিছুটা বেরিয়ে গেছিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, বা হিন্দু ভোট যারা চাইছে যে একটা লিবারেল হিন্দুত্ব আসুক, তাহলে পরে কংগ্রেসের সাথে যদি জোট হয় তৃণমূল কংগ্রেসের, সেক্ষেত্রে বিজেপি একদম ভীষণভাবে খারাপ রেজাল্ট করবে, দেবে ভালো ভোট আমাদের দিকে, আমরা মনে করি এই জোটের দিকে আসবে। কিন্তু প্যারালালি কংগ্রেসের কিছু কিছু জায়গা আছে, যেমন রায়গঞ্জ ভালো জায়গা আছে, পুরুলিয়া ভালো জায়গা আছে, মালদা দুটো ভালো জায়গা আছে, বহরমপুর ভালো জায়গা আছে, এইগুলো তো বুঝতে হবে। এখন 18টা সিট তো বিজেপি পেয়েছে এখান থেকে তৃণমূল থাকাকালীন, তা 18টা সিটের মধ্যে এখান থেকেও যদি 2-1টা দেয়, এটা আমি এখানে কিন্তু দেখুন আমি স্পোক্স পারসন হতে পারি, কিন্তু আমি ডিসাইসিভ মানে ডিসিশন মেকার নয়, সুতরাং আমি এখান থেকে সব কিছু বলতে পারবো না। কিন্তু ব্যাপারটা ছিল এটা ভাবতে হবে, যেমন কংগ্রেস আপনাদের এই মুহূর্তে ভোটের পার্সেন্টেজ যদি দেখা যায়, সেটা তো না, একটা জিনিস বলি, সেটা হলো 2.5% ভোট রিপাবলিক অফ ইন্ডিয়ার আছে এই সাথে মহারাষ্ট্রে, আপনি জানেন। তাদের যদি না নেওয়া যায়, তাহলে দেখা যায় যে 24টা সিটে হেরে যায়। ওই 2.5% ভোট কিন্তু কোনো কোনো সময় খুব মূল্যবান হয়ে যায়। কিন্তু কংগ্রেসের বেশ কিছু পকেট আছে যেখানে প্রচুর ভোট আছে এবং যেখানে জিতে রয়েছি আমরা, এবং জেতার মতন জায়গায় সেখানে বিজেপি জিতে রয়েছে। সেই জায়গাগুলো যদি আমাদের দেওয়া যায়, আমার মনে হয় যে অন্ততপক্ষে ভালো রেজাল্ট করার জায়গা আছে। কারণ এটা তো ঠিক, এটা অস্বীকার করলে হবে না। আমরা যেমন ভারতবর্ষে
মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় নাম কংগ্রেস, আবার মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কংগ্রেসের থেকে হয়তো শক্তিশালী বলে নেই, শক্তিশালী বেশি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে তাকেও যদি বেশি সিট পেতে হয় তাহলে কংগ্রেসকে ছাড়তে হবে, নাহলে বিজেপি লাভ করবে, কারণ বিজেপি এমনিতেই 18টা সিট কিন্তু জিতে রয়েছে। দেখা যাক, আমি আসবো বামেদের কাছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের রাজ্যে কংগ্রেস এবং বামেদের সঙ্গেও আলোচনায় প্রস্তুত তিনি আসন সমঝোতা নিয়ে। বামেদের, আপনাদের দল বা সার্বিকভাবে যদি বামেদের ভোটের পার্সেন্টেজ দেখি, আপনারা সকলেই জানেন বিধানসভায় 0 এবং সাম্প্রতিক অতীতে পুরসভায় খানিকটা হয়েছিল, যে কারণে আপনারা নদিয়া একটি পুরসভা দখল করেছেন, কিন্তু বাকি পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু খুব ভালো যে হয়েছে এমনটা নয়। সেক্ষেত্রে আপনাদের কি আসনের জন্য আপনারা দর কষাকষি করবেন, নাকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই প্রার্থী দেওয়া হবে? না, বিষয়টা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা তার বক্তব্য পেশ করেছেন, তিনি তার ইচ্ছা প্রকাশ করেছেন। এখন এই ইচ্ছাটা তার ইচ্ছা, তিনি নিশ্চয়ই প্রকাশ করতে পারেন এবং তিনি আইএনডিএ জোটের একজন শরিক হিসাবে বলতেই পারেন। কিন্তু বামপন্থী দলগুলো তারা এটাকে একেবারে খুব সিরিয়াসলি তারা ডিসকাশন করেছিল, যে বিশেষ করে সিপিআই সিপিএম তাদের ওদের কেন্দ্রীয় কমিটি, আমাদের ন্যাশনাল কাউন্সিল, সেটা আমাদের সিদ্ধান্তই হচ্ছিল যে এইরকম ধরনের লোকসভা বিধানসভা নির্বাচনে তো বটেই, রাজ্য কি সিদ্ধান্ত নেবে সেটার উপরই বেশি নির্ভর করার ব্যাপার। আর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেও এই গৌতম দা, আপনি একটা ছবি এই মুহূর্তে বাংলা বলছের মানে টেলিভিশনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাহুল গান্ধী এবং তার পাশে সীতারাম ইয়েচুরি বসে রয়েছেন। মানে এর আগে আমরা দেখেছিলাম যে মানে সীতারাম ইয়েচুরি এখানে বসছেন, তো এদিকে মোহাম্মদ সেলিম বারবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটে বিজেপির এজেন্ট। তাহলে সীতারাম ইয়েচুরি এই জোটের বৈঠকে বসে নটাঙ্কি করছেন, নাকি সেলিম নাটক করছেন, কোনটা? না, বিষয় হচ্ছে আপনি যেটা বলছেন, আমি যেটা বলতে বলতে আপনি থামালেন, যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের এবং ওদের সিপিএমের দুটো দলেরই সিদ্ধান্ত যে রাজ্য যে সিদ্ধান্ত নেবে, রাজ্য পার্টি আমাদের পার্টি এবং সিপিএম, যদিও সিপিএম একটা আলাদা রাজনৈতিক দল, তারা তাদের মত বলবে। আমি আমাদের পার্টির কথা বলছি, আমাদের পার্টির আলোচনার কথা এখানে স্বাভাবিকভাবেই আসে। সেটা হচ্ছে যে আমরা সিদ্ধান্ত করেছিলাম এটা, এবং এটা এই সিদ্ধান্তটাই বলবৎ থাকবে। সেটা হচ্ছে দেশ থেকে যেমন বিজেপিকে সরানো, এই 2024 তো সেক্ষেত্রে তো এখন তো দেশের ভোট হচ্ছে, রাজ্যের ভোটটা তো 2026 আপনারা এইখানে কি আপনারা তার মানে আমি আপনাকে ক্লারিফিকেশন দিচ্ছি, সেটা যে 2024 লোকসভা নির্বাচনে যেমন বিজেপিকে পর্যদস্ত করতে হবে, ঠিক তেমনি পশ্চিমবঙ্গে যে ধরনের দুর্নীতি এবং যে ধরনের অত্যাচার, সেটা তো 2024 নিয়ে আলোচনা হচ্ছে। 2024 তাহলে আপনাদের অবস্থানটা কি? তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেবেন কি দেবেন? 2024 একটাই অবস্থান, সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই, পশ্চিমবঙ্গ তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দেবেন কি দেবেন না? তৃণমূলের বিরুদ্ধে সমানভাবে লড়াইটা লড়তে হবে। আসবো তৃণমূল কংগ্রেসের কাছে, বামেদের এই অবস্থানকে কিভাবে দেখছেন? ওখানে আমরা দেখতে পাচ্ছি সীতারাম ইয়েচুরি বসে রয়েছেন, এখানে বামের মুখপাত্র বলছেন, সিপিআই মুখপাত্র বলছেন তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হবে। দেখুন, বরযাত্রীতে বরটাই মেন, নিদবরের কি ভূমিকা আছে আমার জানা নেই। নিদবর থাকতেই পারে, তা নিদবর তো আর বরের কাজ করতে পারে না। তো আমার বক্তব্য হলো যে পশ্চিমবঙ্গে আমরা যেটা আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম, মানে বামেদের অবস্থা এখানে, বামেদের সাথে আমরা মানে বামেদের নিদবরের মতো অবস্থা জোটের, ইন্ডিয়া জোটের লিখে রাখুন, আপনারা বলবেন। আমার বক্তব্য হলো যে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেস, আমরা যারা এখানে মুখপাত্ররা আছি, আমরা প্রত্যেকেই কিন্তু ইমপ্লিমেন্টেশনের পার্টি আছি, যারা যে দলের মুখপাত্র আছে, আমরা কিন্তু পলিসি মেকিং পার্টি। অবশ্যই অবশ্যই। তাহলে পলিসি মেকিং এ যারা আছে, আমার দলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পলিসি মেকিং পার্টি আছে, তারা যেটা বলবে সেটা নিশ্চিতভাবে আমরা মেনে নেবো। আমরা একটা কথাই বলি যে আমরা 42টা সিটে হারাতে চাই। আপনি যে বলছিলেন না 19, সুভাষিসদা বলছিল যে 18টা সিট তো বিজেপি পেয়েছে, 18টা সিট বারবার হাইলাইট করছে। এই 19 সালে 18টা সিটের লোভেই অনেকেই কিন্তু বিজেপিতে গেছিল। 2021-এর রেজাল্টটা কি হয়েছে? আমরা একটা ভুল, আমাদের যদি কিছু ভুল থাকে, একটা বিষয় খুব সুনির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস বলতে চাইছে যে 18টা সিট থেকেও যদি বিজেপিকে উৎখাত করতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসই এখানে জোটের শর্তটা নির্ধারণ করবে। আমরা এই বিষয়ে আলোচনা শুনবো, বাকিদের বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় ইতিমধ্যেই রাজ্যের যে জোট প্রক্রিয়া তা নিয়ে আলোচনাটা শুরু হয়ে গিয়েছে। আমি একবার আসবো ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আলী হোসেনের কাছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের যখন এই 18টা ছিল, যে 18টার একটা হিসেবও করছিলেন সকলে মিলে আপনাদের বিরোধীরা, সেই 18টা এই মুহূর্তে কয়েকজন সাংসদের এদিক ওদিক ঘর পরিবর্তন হয়ে গিয়েছে। ঘর বদলের পাশাপাশি যদি 2021-এর বিধানসভা নির্বাচন দেখি, সেটা 77টা জিতেছিলেন, সেটা এখন কমে টমে বোধহয় 70-এর নিচে চলে এসছে। আর 7টা বিধানসভা ইকুয়ালস টু একটা লোকসভা ধরলে 10টা আসন আপনাদের মেরে কেটে হয়। সেটাও হবে কিনা বিজেপির অন্দরে নিচুতলার কর্মীরা তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন। আপনারা কি মনে করছেন এখন যদি কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের যা সম্পর্ক দেখতে পাচ্ছি, মমতা ব্যানার্জি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করছেন, যদি জোটটা ভালো দাঁড়িয়ে যায়, আপনাদের 18 তো দূর কি বাদ, যেটা 35 বলা হচ্ছিল সেটা তো একেবারে স্বপ্ন হয়ে যাবে। কি মনে করেন? দেখুন, প্রথমত অঙ্কুরবাবু আপনাকে বলতে চাচ্ছি, ওনারা 3 জন রয়েছে ইন্ডিয়া জোটের সদস্য, আর আমি একাই বিজেপি, সেই কারণে সময় একটু দিতে হবে। বলুন বলুন বলুন। প্রথমত হচ্ছে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নাম বলেছেন, প্রধানমন্ত্রী হিসাবে উনি দেখতে চান। এর থেকেই শুরু হয়ে গেছে, যেটা আমি শুরুতেই বলছিলাম, যে একটা জট হচ্ছে। জোট তো হবে না, এটা জট। 5 নম্বর ইন্ডিয়া জোটের মিটিং হবে কিনা সন্দেহ আছে, একটা সুতোর মধ্যে ঝুলবে। বেশ। তৃতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে আপনি যে প্রশ্নটা করলেন যে 18 ভারতীয় জনতা পার্টি থাকবে না আরও কি অবস্থায় আছে, আমি নিশ্চিতভাবে বলতে চাই যে মাননীয় সর্বভারতীয় আমাদের নেতৃত্ব যে সিদ্ধান্ত আমাদের বাংলার নেতৃত্বর কাছে যেটা অ্যাজামশন দিয়েছেন, ন্যূনতম 35টা সিট আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিজেপি জিতবে এবার। এটা তো বাজার থেকে আলু আনা না, 4 কেজি আলু নিয়ে আসবে, সিট আমরা জিতবো। এবং তার যে পূর্বাভাস ইতিমধ্যেই আমরা পাচ্ছি, কারণ আমাদের যে দলীয় সংগঠন বিভিন্ন লোকসভা কেন্দ্রে যেটা করণীয় সেই কাজগুলো আমাদের অলরেডি শুরু হয়ে গেছে এবং তার রেজাল্টও আমরা আস্তে আস্তে পাচ্ছি। সেই কারণে 18-এর মধ্যে থাকবো কেন, আমরা 35-এর মধ্যে অবস্থান করছি। আমি বলে এবং এই 4 মাস আগে আগে 10 সেকেন্ড প্রশ্ন করে দিচ্ছি। আমি বলে দিচ্ছি 4 মাস আগে 5 মাস ইলেকশন, এক মিনিট চিল্লাচ্ছি না, কথা বলে দিচ্ছি, শুধু বলে দিচ্ছি। ইলেকশনের 4 মাস আগে যদি 35 হয়, তাহলে কিন্তু তাহলে ইলেকশনের সময় 42টার বাইরে চলে যাবে, কিন্তু আসলে কিন্তু 42টা ইলেকশনের 4 মাস। আলী সাহেব একটা কথা বলুন। আলী সাহেব, আপনি বলছেন 35টা আসন, সেই হিসেবে বিধানসভায় আপনাদের 245টা আসন হওয়ার কথা। কত ছিল? আমাদের 3 জন এমএলএ ছিল 2016 সালে, সেখানে আমরা 2021-এ এসে 77 এমএলএ এসে দাঁড়িয়েছি। সেই সময় তো মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে জোট ছিল না, 19 একজনও আমাদের এমপি জেতার কথা ছিল না। সেখানে আমরা 18 হলে তো 126 হওয়ার কথা, 18 হলে তো দাদা 126 হওয়ার কথা বিধানসভায়, সেই হিসেবে তো 200 পার করার কথা বলেছিলেন, সেটা তো 69-এর গল্প শেষ হয়ে গেছে। আজকে দেখুন আপনি বলছেন 35, তার মানে তো বিধানসভার হিসেবে 245টা আসনে আপনাদের পকেটে থাকার কথা, যেটা তৃণমূলের নেই। তৃণমূলের 216টা। শুভ জোট বাংলার মানুষ চায় না। মানুষ 30 বছর কংগ্রেসকে দেখিয়েছে। এবার বিজেপিকে দেখবে। প্রথম যে 18টা সিটের মধ্যে আসানসোল কিন্তু চলে গেছে। হ্যাঁ, আরে একটা ব্যক্তি গেছে, ব্যক্তি গেছে, ভোটাররা গেছে, কথাটাই বুঝতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় মানে সমস্ত কিছু ধরে কেন্দ্রীয় দল এসছে, তাদের সমস্ত কিছু নিয়ে ভোট হলো, তারপরে বলছে বাই ইলেকশন। বাই ইলেকশন কি সারা ভারতবর্ষে কোথাও 3 লাখে জিতেছি। আর একটা জলপাইগুড়ি, তার মধ্যে কিছুদিন আগে জলপাইগুড়ি লোকসভার আন্ডারে ধূপগুড়িতে আমরা জিতলাম, বিজেপি জেতাছি। তার মানে মানুষ তো বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনি দল করছেন, রাজনীতি করছেন, পরিসংখ্যান নিয়ে কথা বলুন। আপনি 18টা ধরুন, 18টা আপনারা 18টার মধ্যে 17টা অলরেডি হয়ে গেছে, এটা তো পরিসংখ্যান। ধূপগুড়ি আপনি হেরেছেন, এটা পরিসংখ্যান। আপনি পরিসংখ্যানে বলুন
কোন 17টা সিট তৃণমূল কংগ্রেসের থেকে আপনি এগিয়ে আছেন এই মুহূর্তে? এটা 17টা, ভোট। আচ্ছা নাম বলুন। এটা লোকসভা, লোকসভা আচ্ছা চলুন, ভোট, জাতীয় আমার টাইম election। আপনাকে দিলাম, আমি চুপ করে এটা আছি। দেশের আপনি শুরু 17টা করার সিটের নাম জন্য বলুন। বলবে, ভাই, 17টা লোকসভা দেশের শুরু করার আসলে জন্য- আসছি, এক মিনিট এই একটা ভোট- বলে এই নিই। গোল 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 আচ্ছা, গোল আচ্ছা, গোল আলী হবে। সাহেব, হ্যাঁ, আলী এইটা সাহেব, পশ্চিমবঙ্গ। আলী সাহেব। না, না, এই মৃত্যুঞ্জয়, বাংলায় মৃত্যুঞ্জয়। তৃণমূল কংগ্রেস আছে, এই মৃত্যুঞ্জয়। বাংলায় মমতা ব্যানার্জি নেত্রী, মৃত্যুঞ্জয়। বিজেপির রথের চাকা আসছি, 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 প্রধানমন্ত্রী। আসছি। আমাদের সীমানার বাইরে আরে, বাড়িয়ে দিয়েছিলেন শোনো, আপনাদের আরে, রথের মৃত্যুঞ্জয়। চাকা। হয়ে যাবে। আলী হোসেন সাহেব ঠিক করে নিয়েছেন যখন স্বপ্নেই পোলাও বানাবে ঘি না, দিতে তাহলে যেন ঘিটা একটু কার্পণ্য বেশি না দিন। হয়। পোলাও যদি ব্যাপার যদি নেই। এখানে আরে, বসে 35 দিন, 42টা 42 দিন। অসুবিধা কি আছে? ওই যে বাবা বলে আছে, ওই যে ফাটাফাটি তুমি কলকাতা টিভিতে না, না, তাহলে 42 42টা বাইয়ে দিয়েছে। 42 বলুন। 42 আমরা বলিনি তো। আমি আসবো একবার বামেদের কাছে, আসবো একবার বামেদের কাছে। এই যে যখন পরিসংখ্যানের কথা উঠছে, তাহলে পরিসংখ্যানের হিসেবে আপনাদের যে ভোট পার্সেন্টেজ, আপনাদের কি মনে হয় যে আপনারা এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপনারা বিরোধিতার আসনে থাকবেন? আপনাদের এটা দলগত অবস্থান, ফলে সেখানে কিছু বলার নেই। কংগ্রেসের সঙ্গেও যদি আপনাদের যে জোটের বিষয়টা ছিল, কংগ্রেস এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রায় একটা জোটের জায়গা তৈরি হচ্ছে বলেই মনে হচ্ছে, কারণ প্রদেশ নেতৃত্বকে তলব করা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি হবে? পুরোটাই একা লড়া? না না, সেটা তো কংগ্রেস ঠিক করবে। কংগ্রেস কি করবে? জোট রাজনীতিতে কংগ্রেস অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে সেটা কংগ্রেসের তাহলে discretion। আপনাদের লক্ষ্য যদি আমাদের হয়, লক্ষ্য- আপনাদের লক্ষ্য যদি বিজেপিকে আমাদের লক্ষ্য হচ্ছে- তাহলে রাজ্যে সেই লড়াইটা হ্যাঁ, আমাদের তৃণমূলের লক্ষ্য বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আমাদের কেন? লক্ষ্য হচ্ছে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করা, বিজেপির বিরুদ্ধে লড়াই করা। তার মানে আর বিজেপির ঠিক এজেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। সমানভাবে এই পশ্চিমবঙ্গের মাটিতে যে দুর্নীতি এবং সন্ত্রাস চলছে তার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে সমানভাবে লড়াই জারি তৃণমূল রাখতে হবে। কংগ্রেসের বিরুদ্ধে জারি লড়াইটা রাখতে তো হবে। সব তার নেই। কারণ সেই জারি আপনি যদি না রাখেন তাহলে অন্যায় হবে। আমি- তাহলে এটা অন্যায় হবে। বামেদের এই কেন অবস্থান অন্যায় হবে? কিভাবে তার দেখেন? কারণ হচ্ছে আসি, আসি, আমাদের আমি রাজ্যে দুটো যে ঘটনা বামেদের ঘটছে অবস্থানকে সেই কংগ্রেস ঘটনাটাকে কিভাবে দেখে? আসি। খুব সুভাষিস সরলীকরণ বন্দ্যোপাধ্যায় করলে হবে না। যুক্তি দেবো। খুব সরলীকরণ করা যাবে। দুটো প্রত্যেকের যুক্তি দেবো। শূন্য। সেটা বামেদের ক্ষেত্রে যে সমস্যা, সেই সমস্যাটা যেহেতু তৃণমূল এখানকার রুলার, সেই তো আমাদেরও আছে। কারণ হলো এরপরেই 26-এ ভোটে যেতে হবে। 26-এর ভোটে আমাদের সাথে জোট হবে কি না 26-এর বিধানসভা নির্বাচনে, এটা তো শিওর নয়। যদি একা লড়তে হয় 26-এর বিধানসভায়, বামেরাও একা লড়ে, আমরাও একা লড়ি, তাহলে আমাদের ন্যারেটিভস কি হবে? এটা একটা সমস্যা আছে, কিন্তু এটা গ্রাউন্ড লেভেলে আছে। কারণ হলো যে আজকে আমি আপনারা লড়াই একা করছি, লড়েন? দাদা, ভবানীপুর কেরালাতে আসনটা কি আছে? আবার ছেড়ে দেন কেন তাহলে? দাদা কথা কেরালাতে হলো কি আছে? দাদা বিজেপিকে হারানোর জন্য যদি কাউকে এটা একটা জেস্চার হয় কংগ্রেসের, আমি একটা কথা জিজ্ঞাসা, কেরালাতে কি হবে? কেরালাতে লড়াই। আচ্ছা, আগের বার কি হয়েছিল? 2004-এ, 2009 কি হয়েছিল? মানে এটা কোথাও তো জোট হয়নি। অসুবিধার কারণ নেই। না না, তৃণমূলের সাথে বেঙ্গলে হয়েছে না, কেরালাতে সিপিএম এর সাথে, না, না, এখানে কোনো অসুবিধা নেই। তারপরে তো আমাদের সাপোর্ট করেছি বক্তব্য ইউপিএ হলো যে 1, তোমরা- ইউপিএ 2 কে। আমি বলিনি, মাঝে মাঝে জোট করো CPM এর সাথে, আবার লড়াই করো, এখন এগুলো ঘটনা মানুষকে যেটা হচ্ছে, বোঝাও। এখন ঘটনা যেটা হলো যে একটা জিনিস ওকে মনে করায়, সিপিএম এর সাথে জোট করে যখন 91 সালে নরসিংহ রাওয়ের মাইনরিটি এই গভর্নমেন্ট মানুষকে চলছে, বোঝাচ্ছো। মাইনরিটি গভর্নমেন্ট চলছে, তখন সিপিএম একবার কিন্তু নো কনফিডেন্স মোশন থেকে বাঁচিয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন, মন্ত্রী তো ছেড়ে দেয়নি। সুতরাং বামেদের সাপোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মন্ত্রী ছিলেন না, ছেড়ে দিয়ে চলে এসেছিলেন, এরকম ঘটনাও ঘটেনি। সুতরাং আমি মনে হয় না এই কথাগুলো বলা খুব একটা বুদ্ধিমানে না। এটা ঠিক, আমাদের প্রাইম অবজেক্ট মোদিকে অবশ্যই। ডিসলজ করা, কিন্তু এরকম তো 2004-এ হয়েছে, সবাই আলাদা আলাদা লড়ে তারপরে কংগ্রেস বামেদের সাপোর্ট করেছে। অবস্থানটা কি মনে হচ্ছে ঠিক? না, বামেদের অবস্থান আর আমাদের অবস্থানও কিন্তু একই, কিন্তু আমাদের সমস্যাটা হবে 26-এ যদি কোনো না, কারণে। এইখানে দাঁড়িয়ে সেটা হলো। আজকে আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনাদের মানে কেন্দ্রীয় নেতৃত্ব আপনাদের প্রদেশ নেতৃত্বকে তলব করছে, একটা জোটের একটা বার্তা দেওয়া হচ্ছে। তারা তলব করছে, মানে তলব করছে তাদের সাজেশন নেওয়ার জন্য, হয়তো তাকে চাপিয়ে দেওয়ার জন্য কিছু বলছে মনে হয়। তারপরে তো প্রদেশ কংগ্রেস নিশ্চয়ই তার কথা বলবে, যদি জোট হয় হবে, জোট না হলেও আপনি একজন দলের মানে মুখপাত্র এবং দলের একজন কর্মী এবং মুখপাত্র হিসেবে আপনার নিশ্চয়ই সাংগঠনিক স্তরে, নিচু স্তরের থেকে আপনার স্তরের লোকজনের সঙ্গে কথাবার্তা হয়। কংগ্রেস কর্মীদের কি মনোভাব তৃণমূল কংগ্রেস সম্পর্কে? কংগ্রেস কর্মীদের যা মনোভাব, সেই মনোভাবটা এখানে ব্যক্ত করলে মোটেই সুখকর নয়। কারণ মোটেই সুখকর নয়। দীর্ঘদিন তৃণমূলের মানে তাহলে আমি বলিনি আমাদের পার্টি অফিসগুলো দখল করে নিয়েছে। দীর্ঘদিন আমাদের বলছি, আমরা 2011 সালে আমি বলিনি, একটু বলছি, আমি 1 মিনিট সময় নিই, মানুষ বলবে না। সময় নিই, হয় নাকি? 1 মিনিট সময় নিই। 2011-তে আমরা সাপোর্ট করলাম এবং হোলহার্টেডলি সাপোর্ট করলাম, সমস্ত প্রশাসনিক এবং আর্থিক সাপোর্ট করলাম সিপিআইএমকে ডিসলজ করা, মানে লেফটকে ডিসলজ করার জন্য। 2011 সালের পর কিছুদিনের মধ্যে আমাদের মন্ত্রিত্ব সভা থেকে সরিয়ে দেওয়ার পর আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে নিল, সমস্ত পার্টি অফিসগুলো দখল করলো। এই ঘটনাগুলো ঘটেছে, নিচুতলার কর্মীদের ক্ষোভ আছে,
সুতরাং আরে ক্ষোভ থাকাই স্বাভাবিক, এটা ক্ষোভ থাকাই স্বাভাবিক। সুতরাং এবার এখানে যদি আমি- আমি ক্ষোভ থাকাই যদি স্বাভাবিক। এটা মলম দিয়ে দেবো, আমি একটা রাজনৈতিক কথা মলম বলি, হয় না। এক মিনিট, বুঝতে পেরেছে? আমার কথা হলো এই প্রদেশ কংগ্রেসের কি হ্যাঁ। সমস্যা, জোট নয়, এই জোট অযোগ্য নয়, কিছু এটা- নেতৃত্ব বলে এটা হচ্ছে পশ্চিমবঙ্গে অশুভ এই জোট, প্রদেশ বাংলার এক মিনিট দাদা, মানুষ এই জোট এটা নেবে না। কংগ্রেসকে আমি বলছি, আপনি বলছেন না। আমি বলছি যে প্রদেশ কংগ্রেসকে এই যে নেতৃত্ব, এই অযোগ্য নেতৃত্বের জন্য এবং দ্বিচারিতার জন্যই আজকে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস বিধানসভা একটা আসন নেই, শূন্য। কারণ কেন যারা- এই কেন? এই এই কেন? সব সময় কার জন্য? বলছে, কংগ্রেস বলছে, দেখো হারে, মোদি বলেছে, যাদের সাথে কংগ্রেস বসিল, পশ্চিমবঙ্গে CPM এর সাথে যোগ করতে পারে। চৌত্রিশ বছরে ওই কথা বলছে, CPM এর সাথে বলছে, যেটা হলো কেন? CPM এর সাথে যেটা হলো কেন? আর যে CPM কে হারাচ্ছে, তার সাথে যেই উঠবে বিরতির পর ফিরে আসছে এই আলোচনায়, সঙ্গে থাকুন। একদিকে যেমন ইন্ডিয়া জোটের বৈঠক এবং তারই পাশাপাশি আজকেও সাংসদদের সাসপেন্ড করার রীতি অব্যাহত রাখলো এবং এতদিনের মধ্যে স্বাধীনতার পর আজকের এই ঘটনা নজিরবিহীন। 141 জন সাংসদ সাসপেন্ড হয়েছেন এখনো পর্যন্ত এই শীতকালীন অধিবেশনে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। এবং তারপরে আমরা দেখেছি সাংসদদের বিক্ষোভ হয়েছে সংসদ চত্বরে। আমি প্রথমেই আসবো এ বিষয়ে কংগ্রেসের মুখপাত্র শুভাশিস ভট্টাচার্যর কাছে। কিভাবে দেখছেন, কেন মানে একের পর এক করেই চলেছে, আবার নতুন কি স্ট্র্যাটেজি রয়েছে মনে করছেন বাকি কয়েকটা দিনে? না, আমরা না কোনো কোনো সময় অঙ্কুর মনে হয় আমরা কি ভারতবর্ষে আছি, ভারতবর্ষের পার্লামেন্ট মানে চলছে দেখছি, না জার্মানির বুন্দেসবাগ দেখছি, মানে বুন্দেসতাগ দেখছি, মানে জার্মানির যে পার্লামেন্ট সেটা দেখছি। হিটলার শাসক সবাইকে তাড়িয়ে দিচ্ছে, বিরোধী কণ্ঠস্বর নয় ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, না হলে কথা বললে পরে মাইক বন্ধ করে দিচ্ছে, নাহলে ইডি সিবিআই পাঠাচ্ছে। এটা ভারতবর্ষে তো একটা হিটলারই শাসন চলছে। এবং সবচাইতে বড় এর মধ্যে সাধুবাদ জানাই এই স্টুডিও থেকে যারা একসাথে মানে প্রতিবাদ করে বুঝিয়ে দিয়েছে যে এই গভর্নমেন্টের সময় শুধু মানে সময়ের অপেক্ষা চলে যাওয়ার, আর কিচ্ছু না। কারণ হলো ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছে আজকের দৃশ্য দেখে, এই সবাইকে তাড়িয়ে দেওয়ার পর ঠিক করে নিয়েছে যে এই ধরনের শাসককে ভারতবর্ষের বুকে আর শাসন করতে দেওয়া যায় না। গতকাল আমরা আলী সাহেব দেখেছিলাম এই বিরোধী সাংসদরা বলেছিলেন মোদি কো সম্মতি দে ভগবান, ঈশ্বর আল্লাহ তেরো নাম, মোদি কো সম্মতি দে ভগবান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্মতি দেওয়ার কোনো বালাই নেই ভগবানের। আপনাদের মানে দলের পক্ষ থেকে একের পর এক সাসপেনশন হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত মাইসুরুর সাংসদকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলো না। দেখুন, বিরোধী দলের সমস্ত এমপিরা তারা সিদ্ধান্ত নিয়েছে তারা পার্লামেন্টের ভিতরে এই সমস্ত গণতন্ত্র বিরোধী কথাবার্তা বলবেন এবং পার্লামেন্টের গরিমা তারা রক্ষা করবেন না, আনপার্লামেন্টারি কথাবার্তা তার আগে যে এবং প্রতাপ বিশ্বাসের প্রতাপ সিনহার চিরকুটে যে ঢুকেছে, প্রতাপ সিনহাকে ইন্টারোগেট করা হয়েছে, তাকে ইউপিএ দেওয়া হয়েছে, তাকে ইউএতে দেওয়া হয়েছে। কংগ্রেস বন্ধু আমি বলছি, সেই কারণে বলছি তারা যদি নিজেরাই ঠিক করে যে আমরা পার্লামেন্টের ভিতরে আমরা থাকবো না, বেরিয়ে যাব, তাহলে স্পিকারকে বাধ্য হয়ে তাকে তো সেই কাজ করতে হবে। তাহলে আপনি যেটা বলছেন বিরোধী সংসদের গরিমা রক্ষা করছেন, প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের গরিমা রাখছেন, তিনি অধিবেশন চলাকালীন বাইরে বক্তব্য রাখতে পারেন আর ভেতরে বসে বলার সময় পান না। দেখুন, সরকারের বক্তব্য সরকার রাস্তায় বলবে, রয়েছে, সংসদে না, রয়েছে না, সংসদে এটা করছে, সংসদে এটা করছে, সংসদে এটা করছে, এবং সংসদে একজন বিজেপির এমপি তারা ঢুকতে পেরেছে, চিঠিতে বিজনেস পাশে, তাকে আটকাচ্ছে না, তাকে জিজ্ঞাসা করছে না, আর ঢুকেছে বলে বার করে দিতে হবে। যারা এই কংগ্রেসীদের বার করতে হবে, বিরোধীদের বার করতে হবে। আপনারা বলুন, এখানে তৃণমূলের রয়েছে, আমাদের এই 8 জন এমএলএ কে এখানে সাসপেন্ড করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়। একবার শুভেন্দু অধিকারীকে এর আগে করা হয়েছে, এরপরেও আমরা কদিন আগে বিধানসভার দুটো রেকর্ড ঘাটুন, পার্লামেন্ট এবং বিধানসভার দুটো রেকর্ড ঘাটুন, দেখবেন আমরা বিজেপি কি বলেছি। আমরা বলেছি সরকারের ইতিবাচক কাজকর্ম হোক, তার জন্য ঠিক আছে আলী সাহেব, মানুষ দেখছে কি
দেখুন এরা গণতন্ত্রকে হত্যা করার জন্য, কণ্ঠরোধ করার জন্য এই যে করছে, 141 জন সাংসদকে যে সাসপেন্ড করেছে, এবং প্রথম দিন যখন 15 জনকে সাসপেন্ড করেছিল তার মধ্যে একজন সংসদ ভবনে প্রেজেন্ট ছিল না, ডিএমকে সাংসদ। মানে এখন এই সরকারকে মানুষ আর 3 মাস পরে খারিজ করবে, পার্মানেন্টলি খারিজ করবে। হীরক রাজার দেশে লাস্ট সিনটা মনে করুন, দড়ি ধরে মারো টান, রাজা হবে কান কান। এই সময় চলে এসছে, দড়ি ধরে টান মারবে এই ভারতবর্ষের জনতা। আপনি 3টে বিল আলোচনা হবে, 3টে বিল যাতে মানে আলোচনা না করতে পারে সংসদে দাঁড়িয়ে সাংসদরা, বিরোধী সাংসদরা, এর জন্য আমাদের 3টে দাবি ছিল, 3টে দাবি। সমস্ত বিরোধী রাজনৈতিক দলের 3টে দাবি ছিল। এক, যে অমিত শাহকে শুনে নিন না, বলতে সুবিধা হবে, আপনাকে আবার বলতে দেবে। অমিত শাহ আমি 3টে দাবি। এক, অমিত শাহকে রাজ্যসভায় লোকসভায় বক্তব্য রাখতে হবে। 2, প্রতাপ সিনহাকে সাসপেন্ড করতে হবে। 3, সংসদে আলোচনা করতে হবে নিরাপত্তা নিয়ে। এই 3টে জিনিস কথা বলা যাবে না। বিষয় হচ্ছে যেটা একটা অসভ্য বর্বর দল দেশ চালাচ্ছে, বিজেপি। হ্যাঁ, যে সরকার দেশ চালাচ্ছে, আপনাদের কাছ থেকে এই শব্দ আমরা শুনতে চাই না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের কাছ থেকে এই শব্দ শুনতে চাই না। যারা পার্লামেন্টকে বলছিল সুরের খোয়া, এই আপনার নেতা, আপনার নেতা সোমনাথ চট্টোপাধ্যায় যারা বলেছিল পার্লামেন্ট সুরের খোয়া, ও লেনিন বলেছিল, আপনি সেই দলের নেতা আজকে তাহলে এই যে আপনাদের দলের পক্ষ থেকে একটা কথা হয়েছে, আজকে আমরা জানি যে ইন্ডিয়া জোটের শরিকের সিদ্ধান্ত হয়েছে যে 22 তারিখ আপনারা দেশজোড়া প্রতিবাদ কর্মসূচি করবেন, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনের একটা তাৎক্ষণিকতা থাকে। কালকে এই বিষয়টি যখন দেখা গিয়েছিল, 92 জন সাংসদ যখন এরকম ভাবে সাসপেন্ডেড হয়েছেন, তারপরেই কোন একটা প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলেন অনেকেই। কোথায় মনে হচ্ছে না দেরি হয়ে গেল? আর এই সরকারের প্রথম কথা হলো কোনো সিদ্ধান্তই দেরিতে হলে সিদ্ধান্তটা শেষ হয়ে গেল এরকম কোনো কথা নেই। ঘটনা যেটা হয়েছে সেটা হলো যে একটা প্রিপারেশন নিতে হয়, দেশজোড়া যদি আন্দোলন করতে হয়, দেশজোড়া যদি প্রতিবাদ করতে হয়, সংগঠিত করতে হয়। সুতরাং সংগঠিত করার সময় দিতে হবে দলকে, তারপরে প্রতিবাদ হবে। কারণ নরেন্দ্র মোদী সরকার চালালে প্রতিবাদ করার প্রচুর সুযোগ আমরা পাবো। কারণ বসার পর থেকে নরেন্দ্র মোদী যে ভুল করেছেন এবং যে অটোক্রেসিতে যে স্বৈরাচারী মনোভাব দেখিয়েছেন বিরোধীদের প্রতি এবং দেশবাসীর প্রতি, তার বিরুদ্ধে মানুষই সোচ্চার হবে এবং মানুষ আগামী দিনে কংগ্রেস এবং এই ইন্ডিয়া জোটে সবাই মিলে সামিল হবে এবং লড়াই হবে। ভারতীয় জনতা পার্টি আগামী 22 তারিখ পর্যন্ত কোন কোন বিল পাশ করিয়ে নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, কারণ এই মুহূর্তে কার্যত বিরোধী শূন্য সংসদ। ফলে আগামীকাল 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত কোন কোন বিল পাশ করিয়ে নিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, এবং একই সঙ্গে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, রাজ্যের বকেয়া বিষয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে রাজ্যের জন্য কি আদায় করতে পারেন মুখ্যমন্ত্রী সেদিকে নজর থাকবে এবং দেখা হবে এই বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় উপস্থিত ছিলেন আলী হোসেন, মৃত্যুঞ্জয় পাল, শুভাশিস ভট্টাচার্য, গৌতম রায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।